হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের মাঝে চলে এলাম। আজকে আলোচনা করব বাংলা সারমর্ম নিয়ে, অর্থাৎ বেঙ্গলি বেসিস নিয়ে। এটা নিয়ে একটা উদাহরণ সহ তার সমস্ত ফরম্যাট, নিয়ম কানুন সব কিছু আমরা জানবো। ঠিক আছে, একটা কথা বলে রাখি, আমার এই ক্লাসে এখানে ডেসক্রিপটিভ ইংলিশ বাংলা সমস্ত পরীক্ষাগুলো কভার করবে, বিশেষ করে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউপি, কেপি এবং আদার এক্সাম। এই সমস্ত পরীক্ষার কভার করবে। এখন বর্তমানে যে পরীক্ষা আমাদের সামনে আছে সেটা হচ্ছে কি ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস এর মেন পরীক্ষা সাধারণত অক্টোবর মাসে হবে। ঠিক আছে, অক্টোবর পুজোর আগে বা পুজোর পরে হতে পারে, অক্টোবর হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই হিসাবে যাদের হচ্ছে পিএলি যাদের ভালো হয়েছে, মোটামুটি এবার কোশ্চেন টাফ হয়েছিল, 95+ যারা পাবে তারা হচ্ছে প্রস্তুতি নিতে পারবে। সেই হিসাবে অক্টোবরকে সামনে রেখে সবাই প্রস্তুতি শুরু করে দাও। তাহলে আজকে বলছিলাম যেটা আলোচনা করবো হচ্ছে বাংলার সারমর্ম। চলো একটা পুরো কমপ্লিট একটা ক্লাস করবো আমরা। সবাই এটা ধৈর্য ধরে দেখবে এবং কাজে লাগবে, আশা করি উপকার হবে তোমাদের। দেখো, প্রথম এখানে আছে পেশির একটা সংজ্ঞা দেওয়া আছে। দেখো, পেশিটা কি জিনিস। পেশি শব্দের অর্থ হচ্ছে সার সংক্ষেপ, মানে ছোট করে লেখা। ঠিক আছে, মানে সমুদ্রের জলকে তোমাকে ঘটির মধ্যে ঢোকাতে হবে, একটা বড় জিনিসকে ছোট করতে হবে, সার সংক্ষেপ। একটি বড় অনুচ্ছেদের মূল বক্তব্যকে নিজের ভাষায় সংক্ষিপ্ত, সুসংহত, অর্থবহভাবে উপস্থাপন করাই হচ্ছে পেশি। ঠিক আছে, সাধারণত কি হয়, মূল অনুচ্ছেদের 1/3 দৈর্ঘ্যের মধ্যে পেশি লিখতে হয়, এটা একটা সংজ্ঞা। এবার লিখবো পেশি লেখার যে নিয়ম আমরা সবাই জানি, তবু জাস্ট একটা নিয়ম, ফর্মাল নিয়ম একটা, বাংলা পেশি লেখার নিয়ম। প্রথম হচ্ছে দেখো, মূল বক্তব্য বুঝে পড়তে হবে। অনুচ্ছেদটি অন্তত 2 থেকে 3 বার প্রথম পড়ো। তারপরে যেটা সেন্ট্রাল আইডিয়া, যেটা হচ্ছে গৌণ আইডিয়া, প্রধান যেটা আর হচ্ছে অপ্রধান যেগুলো আছে সেটা তুমি আলাদা করো। মূল বিষয় সেন্ট্রাল আইডিয়া এবং গৌণ বিষয় আলাদা করো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দেখো, উপযুক্ত শিরোনাম। শিরোনাম ছোট হতে হবে, অর্থবহ এবং বিষয় নির্ভর হতে হবে। তিনটে খেয়াল রাখতে হবে। একটা ছোট হওয়া খুব ভালো, ছোট হতে হবে, তাকে মানে থাকবে। আর যে বিষয়, সেই বিষয়ের উপরে যেন বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, সম্পর্ক থাকে একটা। দেখো এখানে জাস্ট একটা উদাহরণ দেওয়া আছে, পরিশ্রমের মাহাত্ম্য, সময়ের মূল্য। ছোট ছোট এটা হচ্ছে শিরোনাম হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর হচ্ছে মূল বক্তব্য বুঝে পড়তে হবে, অন্তত 2 থেকে 3 বার, তারপরে শিরোনাম দিন। দেখো পরে পরে হচ্ছে 3 হচ্ছে নিজের ভাষায় লিখুন। মূল অনুচ্ছেদের যে বাক্য আছে সেটা হচ্ছে হুবহু নকল করা যাবে না, তোকে নিজের ভাষায় লিখতে হবে। একই ভাব নতুন ভাষায় প্রকাশ করতে হবে, ওখানে যেটা আছে ভাবটা একই রেখে তোমার ভাষায় প্রকাশ করতে হবে। তাহলে কি হবে, মূল অনুচ্ছেদের কোনো বাক্য নকল করা যাবে না, একই ভাব থাকবে, কিন্তু সেই ভাবটা নতুন ভাষায় প্রকাশ করতে হবে। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে কি, অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো বাদ দাও। কি কোনগুলো বাদ দিতে হবে, কোনো উদাহরণ, কোনো অলংকার, কোনো উদ্ধৃতি, কোনো সংলাপ, কোনো পুনরুক্তি, বিশেষণ ইত্যাদি বাদ দিতে হবে। শুধু মূল বক্তব্যটা নিতে হবে। তাহলে এইগুলো সব বাদ দিতে হবে। উদাহরণ, অলংকার, উদ্ধৃতি, সংলাপ, পুনরুক্তি, বিশেষণ ইত্যাদি বাদ দিয়ে শুধুমাত্র মূল বক্তব্যের উপরে তোমাকে ফোকাস করতে হবে, আলোকপাত করতে হবে। আচ্ছা, 5 নম্বর কি বলছে দেখো, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা মানে কি, প্যাসেজ যে মূল বক্তব্য আছে সেটা যেন ভাবের কম যেন নষ্ট না হয়। ঠিক আছে, পরপর যে ভাব, তারপরে ভাব, এটা হচ্ছে যেন পরপর একটা একটা ধারাবাহিক যেন বজায় থাকে, ভাবের কম যেন নষ্ট না হয়। মানে নিচের কোনো ভাবটা যেন উপরে না চলে যায়, উপরে কোনো ভাব নিচে চলে আসে, ভাবের একটা কম সেটা যে বজায় রাখতে হবে। আর বলছে একটি বাক্যের সঙ্গে পরবর্তী বাক্যের যে যৌক্তিক সংযোগ থাকবে সেটা মনে রাখবে, মানে একবারে যে বাক্য তার সঙ্গে পরের বাক্য যেন সম্পর্ক থাকে। এভাবে ভাবের কমটা যেন নষ্ট না হয়, এবং একটা বাক্যের সঙ্গে পরবর্তী বাক্য যেটা থাকবে তার জায়গায় সংযোগ থাকবে সেটা যেন বজায় থাকে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা ছিল আমাদের 5 নম্বর। তাহলে কি করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, যেগুলো প্রয়োজন নয় সেগুলো বাদ দিতে হবে, এবং ঘটনার যে ভাব থাকবে সেটা হচ্ছে তার কমটা বজায় রাখতে হবে, এগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। পরে কি বলছে,
নম্বর বলছে ব্যক্তিগত মতামত যোগ করবেন না। পেশিতে কোনোভাবে তোমার নিজের বক্তব্য, সমালোচনা বা নতুন কোনো তথ্য যোগ করা যাবে না। নিজের ব্যক্তিগত মত বলতে কি নিজের কোনো ব্যাখ্যা, সমালোচনা বা নতুন কোনো তথ্য এখানে যোগ করা যাবে না। করলে সে মোটে নাম্বারই পাবে না। এটা হচ্ছে খুব খেয়াল রাখবে, এটা এটা করা যাবে না। 7 নম্বর কি বলছে, ভাষা হবে সহজ এবং শুদ্ধ, কোনো বানান না ভুল হয়, সহজ হবে, ছোট ছোট বাক্য ব্যবহার করুন। ঠিক আছে, বানান এবং ব্যাকরণে যেন ভুল না থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাকরণ বিশেষ করে বানান, বানান ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে ভাষা হতে হবে সহজ এবং তোমার যে বানান যে ব্যাকরণ থাকবে সেগুলো শুদ্ধ এবং সঠিক হতে হবে। 7 নম্বর। 8 নম্বর কি বলছে, একটা অনুচ্ছেদে লিখতে হবে, কোনো প্যারা করা যাবে না। একটা অনুচ্ছেদে তোমার লিখতে হবে, কোনো প্যারা করা যাবে না। সাধারণত পুরো পিসি একটা অনুচ্ছেদে লিখতে হবে। আর 9 নম্বরে বলছে, দেখো এটা হচ্ছে নতুন, আগে হচ্ছে পিসি পরীক্ষা পড়তো ওরা পিসি আলাদা করে সিট দিত, ঠিক আছে, এখন হচ্ছে ওই সিট দেয় না, তোমাকে হচ্ছে সাদা পেজে লিখতে হবে। সেক্ষেত্রে তোমার উত্তর যে সংখ্যাটা হবে শব্দ সংখ্যা বন্ধনীর মধ্যে উল্লেখ করে দেবে। যেমন ধরো তোমার উত্তরটা 37টা শব্দ হলো, সেটা এরম নিচে বেশি লেখার শেষে এরম বন্ধনে 37 শব্দ তোমার লিখে দিতে হবে, যাতে ওদের না গুনতে হয়। তাহলে হচ্ছে এখন হচ্ছে আগে হচ্ছে পিসি সিট আলাদা দিত, এখন পিসি সিট আলাদা দেয় না, তোমার ব্ল্যাঙ্ক পেপার লিখতে হবে। সেক্ষেত্রে তোমার উত্তরের সংখ্যা কটা হয়েছে, শব্দের সংখ্যা কটা হয়েছে, সেটা তুমি পিসির শেষে এরকম উল্লেখ করে দেবে। সেটা আমি দেখাবো কীভাবে করতে হয়। তাহলে কি শব্দ সংখ্যা বন্ধনীর মধ্যে উল্লেখ করতে হবে। তাহলে এই ছিল আমাদের প্রায় 9টা প্রায় বিভিন্ন কারণ কীভাবে লিখতে হবে, তার হচ্ছে একটা কম ছিল, নিয়মকানুন এখানে ছিল 9টা। এবার আমরা পরবর্তী দেখব। দেখো এখানে 4টি স্টেপ বলা হয়েছে, যে সারমর্ম লেখার 4টি সহজ ধাপ। প্রথম পার্টে কি করবে, অনুচ্ছেদটি 2 থেকে 3 বার মন দিয়ে পড়তে হবে, এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট কি করতে হচ্ছে, মূল ভাব চিহ্নিতকরণ, যেগুলো অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে মূল বক্তব্যটি মনে মনে রাফে লিখতে পারো, চিহ্নিত করতে পারো, ঠিক আছে। 3 নম্বর কি হচ্ছে, মূল ভাবটিকে সাজিয়ে 1-এর 3 অংশে লিখতে হবে, এটা খসড়া তৈরি। আর চূড়ান্ত হচ্ছে কি, শব্দ সংখ্যা গুণে নিজের খাতা বা নিজের ছকে পরিষ্কার করে লিখুন। শব্দ সংখ্যা গুণে নিচেটা লিখে দেবে কত শব্দ হয়েছে। তাহলে এটা 4টে ধাপ। প্রথম হচ্ছে অন্তত 2 বার থেকে 3 বার পড়ো, এটা প্রথম হচ্ছে। 2 নম্বর হচ্ছে কি, অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে মূল বক্তব্য তুমি রাফে লেখো, এটা 2 নম্বর। 3 নম্বরটি খসড়া তৈরি করো, মূল ভাবটাকে 3 ভাগের 1 ভাগে তুমি লেখো, প্রথম রাফে তৈরি করে লেখো। তারপর হচ্ছে তারপরে শব্দ সংখ্যাগুলো তুমি খাতা হচ্ছে লাস্টে ফাইনাল চূড়ান্ত তুমি উত্তর লিখো। তাহলে এই হচ্ছে 4টে। প্রথম পার্ট মূল ভাব চিহ্নিতকরণ, খসড়া তৈরি করুন, তারপর হচ্ছে চূড়ান্ত শব্দ লিখুন, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের 4টে স্টেপ সহজভাবে বলা হলো। এবার আমরা একটা প্যাসেজ তার আমরা পেসি লিখবো, কিভাবে কি করতে হয় সেটা দেখবো সহজে। দেখো এখানে একটা প্যাসেজ আছে, এটা সাধারণত কোন একটা বছর তলবিশেষ পড়েছিল। বলছে দেখো, পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হবে সে চিন্তায় উদ্বিগ্ন, ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেউ নেই যে পূর্ণ সুখে সুখী। অথচ কৌতুকের বিষয় এই যে পৃথিবী কেউ যেতেও কেউ প্রস্তুত নয়। মৃত্যুর নাম শুনলেই দেখি মানুষের মুখ শুকিয়ে যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ তাকে অনাহারে কাল কাটাতে হোক, পৃথিবীর কোনো আরাম যদি তার ভাগ্যে না থাকে তবুও সে মৃত্যুকে চায় না। সে যদি কঠিন পীড়ায় পীড়িত হয়, শয্যা হইতে উঠিবার শক্তি নাও থাকে, তবুও সে মৃত্যুর প্রার্থী হবে না। কে না জানে যে 100 বছরের পরমায়ু থাকলেও তাকে একদিন না একদিন মরতে হবে। আমরা সবাই জানি একটা পরিচিত একটা প্যাসেজ, এটা যারা পেশি পড়ায় সবাই এটা সংশোধন করে, সেটা একটা পরিচিত প্যাসেজ। এখানে দেখুন আমরা যেগুলো দেখলাম যে পৃথিবীতে দেখো যার দেখাও সে দেখো নিজের অবস্থা অসন্তুষ্ট, এটা একটা তুমি আন্ডারলাইন করতে পারো মেন শব্দ। বাদ বাকি যেগুলো সব বাদ দেবে, এসব সব উদাহরণ এগুলো, তাই নাকি? এটা তুমি রাখতে পারো, এটা তো রাখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এই দরিদ্র এসব সপ্তাহের এসব সব কি সব উদাহরণ, এটা তুমি রাখতে পারো।
মৃত্যু, তবু সে মৃত্যুকে চায় না। এটা হচ্ছে উদাহরণ, এটা তুমি রাখতে পারো। তারপর হচ্ছে এটা তো রাখতে পারো। তাহলে এরকম একটা প্যাসেজ আমরা সবাই জানি। এই প্যাসেজটা পড়লে আমরা বুঝতে পারি যে এখানে একদিকে কি জীবনের প্রতি ভালোবাসা, অপরদিকে হচ্ছে কি মৃত্যুর প্রতি ভয়। মেন যে প্যাসেজটা আমরা পড়ে বুঝতে পারছি কি জীবনের প্রতি কি একটা ভালোবাসা, বেঁচে থাকা, আর একটা হচ্ছে মৃত্যু ভয়। হাজার কষ্টের মধ্যে সবাই আমরা কি বাঁচতে চাই, তাই নাকি? এটা হচ্ছে প্যাসেজের আমার মূল বক্তব্য। এখানে ১১০ শব্দের মধ্যে আছে, তাহলে তোমাকে এখানে ৩৫ থেকে ৪০-এর মধ্যে লিখতে হবে শব্দের মধ্যে। মোটামুটি ভালো হয়, ৪০ কম হলে একটু ভালো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্যাসেজ। এটা আমি আর পড়লাম না, ঠিক আছে? এটা আমরা উত্তর করবো। দেখো এখানে প্যাসেজটা আবার রেখেছি, উত্তরটা এখানে। এখানে পেশির যে মেন বক্তব্য ছিল সেটা হচ্ছে কি জীবনের প্রতি একটা ভালোবাসা আর মৃত্যুর প্রতি একটা ভয়। হিসাবে আমরা হেডলাইন দিচ্ছি, দেখো জীবন, প্রেম ও মৃত্যু ভয়। আরো অনেক রকম হেডলাইন দেওয়া, যে যারা পারবে সেটা দেবে, জাস্ট এটাকে দেওয়া হলো। এটাই যে সবচেয়ে ভালো তাও নয়, আরো অনেক রকম হতে পারে। জীবন, প্রেম এবং মৃত্যু ভয়, এই প্যাসেজের মেন দুটোই জিনিস আছে। একদিকে জীবন প্রতি ভালোবাসা, অন্যদিকে মৃত্যু ভয়। তাই এখন জীবন, প্রেম ও মৃত্যু ভয় এটা শিরোনাম দেওয়া হলো। বলছি দেখো, পৃথিবীতে কোনো মানুষই পূর্ণ সুখে সুখী নয়। উত্তর লেখা হচ্ছে অভাব, অভাব, দুঃখ, ভয়, অসন্তোষ সর্বদা নিত্য সঙ্গী। এটা হচ্ছে ২ নম্বর। কিন্তু জীবনে অতৃপ্তি থাকা সত্ত্বেও কঠিনতম পরিস্থিতিতে মানুষ মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করতে চায় না। দুঃখ, কষ্ট, রোগ, শোক, দারিদ্র্যের মতো অসহনীয় অবস্থায়ও সে অমরত্বের প্রত্যাশা করে। এটা ৪০ শব্দ এখানে হয়েছে। এখানে বলে রাখি যে এই যে শিরোনামের যে শব্দ, এটা তোমার কাউন্টের বাইরে রাখতে হবে, এটা কাউন্ট করতে হবে না। আর এখানে শিরোনাম বলে লিখতেও হবে না। শিরোনামে এখানে ৩টে শব্দ আছে, এটা কাউন্টের বাইরে রাখতে হবে। যে পাঞ্চুয়েশনগুলো আছে, কোনো ধরো এই কমা, হাইফেন, এগুলো কাউন্টের মধ্যে থাকবে না। এই করে তোমাকে মিনিটের ১/৩ লিখতে হবে, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে দেখো, এটা যে সবচেয়ে ভালো তা নয়, আরও এর থেকে অনেকে ভালো লিখতে পারবে, যা সেটা লেখা হলো। এটা তোমরা ফলো করবে, এর থেকে আরও ভালো লিখবে। এভাবে লিখলে আশা করি, এটা লিখলে আশা করি 35+ পাবে, ঠিক আছে? লিখলে তাহলে দেখো আরেকটা পড়ছি। এই প্যাসেজের মেন শব্দ হচ্ছে কি, মেন হচ্ছে জীবন, প্রেম ও মৃত্যু ভয়। পৃথিবীতে কোনো মানুষই পূর্ণ সুখে সুখী নয়। এটা হচ্ছে একদম প্রথম কথা। কোনো মানুষ পূর্ণ সুখী নয়। অভাব, দুঃখ, ভয় ও অসন্তোষ সর্বদা তার নিত্য সঙ্গী থাকে। কিন্তু জীবনে অতৃপ্তি থাকা সত্ত্বেও বলছে কঠিনতম পরিস্থিতিতে মানুষ মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করতে কেউ চায় না। দুঃখ, কষ্ট, রোগ, শোক, দারিদ্র্যের মতো অসহনীয় অবস্থাও সে অমরত্বের প্রত্যাশা করে। ঠিক আছে? তাহলে এটাই ছিল আজকে আমাদের পেজে একটা আলোচনা। এর পরবর্তী আমরা ক্লাস করব। আর তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট থাকবে, একটা অনুশীলন থাকবে, এটা তোমরা করবে। এখানে বলা হয়েছে দেখো, সংস্কারে যাহাদের বুদ্ধি আড়ষ্ট হইয়া গিয়াছে, নতুন কোনো সত্যকে গ্রহণ করিবার মতো শক্তি যাহাদের নাই, তারা শুধু অতীতের দিকে চাহিয়া ক্রন্দন করিতে পারে। কিন্তু জগৎ পরিবর্তনশীল, চলিষ্ণু জগতের সহিত পা মিলাইয়া চলিতে না পারিলে বিনাশ অনিবার্য। যাহারা প্রাচীন প্রথা ও অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরিয়া বাঁচিতে চায়, তারা জীবনমৃত। নতুনকে আহ্বান করিবার ক্ষমতা যার আছে, জীবন সংগ্রামে সেই জয়ী হয়। জড়তা মৃত্যুর লক্ষণ, গতিশীলতাই জীবনের ধর্ম। তাই পুরাতনকে বিদায় দিয়া নতুনকে সানন্দে বরণ করাই প্রগতির একমাত্র পথ। এটাও একটা কমন প্যাসেজ, আমরা সবাই জানি। এটা তোমরা সবাই প্যাসেজ প্র্যাকটিস করবে। এটা ৭৬ ওয়ার্ডে আছে। এর অন থার্ড করলে ২৫ থেকে ধরো ৩০টা শব্দ লিখলে হবে শিরোনাম সহ। তাহলে একটা কমপ্লিট বেশি আলোচনা করা হলো, যেখানে সমস্ত নিয়ম কানুন এবং একটা স্যাম্পল করানো হলো এবং একটা অনুশীলন করার জন্য একটা প্র্যাকটিস সেটও দেওয়া হলো। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। সবাইকে অনুরোধ করব, যারা কম্পিটিটিভ পরীক্ষায় আছো তাদেরকে বিশেষ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য।
লাইক করো, সবাই লাইক করো। অনেকে যারা দেখছে দেখি লাইক করো না, যারা অন্তত দেখছো লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং তোমার মূল্যবান মতামত জানাও। তুমি কি চাও, সেরাম চাইলে আমরা সেরাম সেই তার ক্লাস করে আমরা ক্লাস করব। ঠিক আছে, সবাইকে অনুরোধ করবো। আর যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।